বেনারস শহরের একজন বাঙালি অটো চালক বা ট্যাক্সি চালক দুলু মিয়া তার সুন্দরী তরুণী স্ত্রী ফাতেমা স্ত্রীর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত দুলু মিয়া। কিন্তু ফাতেমার শয়নে স্বপনে জাগরণে একটাই নাম, চিত্রতারকা সরফরাজ খান। এই নায়কের অন্ধভক্ত সে, আর স্ত্রীর দাবি মেটাতেই অনুরোধ রক্ষা করতেই দুলু মিয়া ফাতেমাকে নিয়ে যায় সরফরাজ খানের শুটিং সেটে। আর সেখানেই ঘটে একটি দুর্ঘটনা, সেখানে খুন হন সরফরাজ খান। কে খুন করল সরফরাজ খানকে? ভক্ত সেজে আসা মিষ্টির প্যাকেট হাতে দুলু মিয়াই কি, নাকি ওই ছবি সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে কেউ? নায়িকা, পরিচালক, নাকি প্রযোজক, নাকি তাদের ভেতরের অন্তর্দ্বন্দ্বের কারণেই খুন হলেন সরফরাজ খান? এ বিষয়ে তদন্ত করতে নামে পায়েল সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম। সেই টিম হন্যে হয়ে খুঁজতে শুরু করে খুনিকে, জিজ্ঞাসাবাদ করতে থাকে ইউনিটের সবাইকে। কিন্তু এক সময় সকল তীর গিয়ে পড়ে মিষ্টি খাইয়ে সরফরাজ খানকে বশ করা দুলু মিয়ার দিকে। আসলেই কি দুলু মিয়া খুনি? আর দুলু মিয়া খুনি হলে কেনই বা সে খুন করল সরফরাজ খানকে? এই হচ্ছে অনন্য মামুন পরিচালিত, শাকিব খান অভিনীত দরদ ছবির গল্প। এই গল্পের তিনটি দিক আছে। একটি আসলেই কি ঘটেছে, আরেকটি শাকিব খানের মনোজগতে কি ঘটছে, আর 3 নম্বরে দর্শক কি দেখছেন। এই তিনটি দিকের বোঝাপড়া করবে চিত্রনাট্য। কিন্তু দরদ ছবির চিত্রনাট্য এতটাই অগোছালো, এতটাই এলোমেলো যে দর্শক প্রতি মুহূর্তে বিভ্রান্ত হয়েছে, তার মন বিক্ষিপ্ত হয়েছে। ফলে গল্পের ঘটনাগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, চরিত্রগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। পরিচালক প্রতি মুহূর্তে দর্শকদেরকে বিপদগামী করেছেন, তিনি সঠিক দিক নির্দেশ করতে পারেননি। অভিনয় শিল্পীর সাফল্য নির্ভর করে চরিত্র সৃষ্টির সাফল্যের উপর। দুলু মিয়া কখন অভিনয় করছে আর কখন সে তার আসল চরিত্রের মধ্যে আছে, এটাই তো ছবিতে পরিষ্কার নয়। তাহলে শাকিব খান কিভাবে একই চরিত্রের দুটো দিক সার্থকভাবে রূপায়ণ করবেন? শাকিব খান তার অভিজ্ঞতার উপর ভর করে অভিব্যক্তি দিয়ে পর্দা সামলেছেন। ফলে তার অভিনয় ছিল গভীরতাহীন কিন্তু চোখ ধাঁধানো। সোনাল চৌহানের অভিব্যক্তির সঙ্গে মিল ছিল না সংলাপের। অধিকাংশ অভিনয় শিল্পীর কণ্ঠের কাজ করেছেন ডাবিং শিল্পীরা। ফলে চোখের আরাম আর কানের আরামের মধ্যে সংযোগ হয়নি। একই দোষে দুষ্ট রাহুল দেবের অভিনয়ও। তবে এর মধ্যেই রাজেশ শর্মার কথা বলতে হয়। তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন বলে তার অভিনয়ে প্রাণের স্পর্শ ছিল, কিন্তু অন্য চরিত্রগুলোর মতো তারও তেমন কিছু করার ছিল না, তার চরিত্রটিতে কাজের তেমন সুযোগ ছিল না। একটি ছবির স্থান, কাল, পাত্রের ধারণা খুব গুরুত্বপূর্ণ। এই ছবির গল্প কেন বেনারসে নিয়ে ফেলা হলো তার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। আরও যৌক্তিক হচ্ছে শাকিব খানের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় কথা বলা এবং ছবির অন্যায়গুলো চরিত্রের কলকাতার ভাষায় কথা বলা। এর মধ্যে আবার সংলাপের ভেতর মাঝে মধ্যে হিন্দি বাক্য ঢুকে যাচ্ছে এবং সংলাপ লেখার ধরনে প্রচণ্ড হিন্দির ঘ্রাণ। দরদ অনেকখানি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তার সংলাপের কারণে। আর কালের কথা আসছে এই কারণে যে ছবিতে খুনির চরিত্র একে দেখান একজন চিত্রশিল্পী গোয়েন্দা পুলিশদেরকে, অথচ এই সিসিটিভির যুগে, এই মোবাইল ফোনের যুগে খুব সহজেই যে কারো মোবাইল ফোনে খুনির ছবি পাওয়া যেতে পারে, সিসিটিভির মাধ্যমে শনাক্ত করে যেতে পারে খুনির পরিচয়। শুটিং সেটে সিসিটিভি থাকতে পারে,
হাসপাতালে সিসিটিভি থাকতে পারে, তার বদলে চিত্রশিল্পী এঁকে সেই পুরনো সিআইডি স্টাইলে কেন ছবি আঁকা হলো? শেষ করি লিপস্টিকের সঙ্গে দরদের মিল অমিল কি তাই নিয়ে। অনেকদিন ধরে কথা হচ্ছে দরদ আর লিপস্টিকের গল্প এক। দরদ দেখার পরে আমার মনে হয়েছে দরদ এবং লিপস্টিকের গল্পের মূল জায়গায় এক। তবে দরদের চিত্রনাট্য, প্লট কনস্ট্রাকশন এবং চরিত্র বিন্যাস লিপস্টিক থেকে আলাদা, কিন্তু দুটো ছবিরই মূল সুর এক। আর প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে যেভাবে প্রচারণা চালানো হয়েছে দরদের, সেই জায়গায়ও আমার কাছে মনে হয়েছে দরদ প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে একটি দুর্বল ছবি।